হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তোর ভাবির কাছে গেছিলাম, চেহারা দেখে বুঝিস না? ফুর্তি করে এসেছি, এবার ভেতরে গিয়ে গোসল করতে দে গি। অর্পণের বেফাস কথা এবং লাথির আঘাতে তাকে ছেড়ে দিল অর্ণব। ছেলেটার মুখের রক্তিম বর্ণের জন্য তার ভেতরের অতিরিক্ত রাগ, ক্ষোভ প্রকাশ পাচ্ছে। অর্পণের মুখের অবস্থাও করুণ, কিন্তু নিজের ব্যথায় তার কোনো ভাবান্তর নেই। গায়ের ময়লা কাপড় টেনে টুনে আর এলোমেলা উড়ে বেড়ানো চুলে অর্পণ সোজা হয়ে দাঁড়াল। অসভ্যের মতো অধর বাঁকিয়ে হেসে উঠল অর্ণবের বাসার ভেতর ঢুকার পানে তাকিয়ে। উশৃঙ্খল, বেপরোয়া অর্পণের ঠোঁটের কোণে হালকা রক্তের আভাস দেখা যাচ্ছে। অর্ণবের থেকে ঘুষি খাওয়ার ফলস্বরূপ এই অবস্থা। ছোটবেলা থেকেই এক ভাই আরেক ভাইয়ের চরম প্রতিদ্বন্দ্বী, অথচ মনে নেই কোনো হিংসা, ক্রোধ এবং আক্রোশ। দিব্যি হৃদয়ের গহীনে লুকিয়ে রাখা অল্প ভালোবাসা দিয়ে একে অপরকে আগলে রাখছে, ভালোবেসে যাচ্ছে। অর্পণ গম্ভীর মুখে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বাসায় ঢুকল। ঝটপট শাওয়ার দিয়ে পেটের চাপে ডাইনিংয়ে খেতে গেল। টেবিলে ঢাকা সব বাটি উল্টে পাল্টে দেখার সময় চোখ গেল তৃষ্ণার বানানো মোগলাইয়ে। অর্পণ ওষ্ঠ প্রসারিত করে হাসল। চেয়ারে বসে অবশিষ্ট মোগলাইটুকু প্রচণ্ড ক্ষুধায় গপাগ করে খেয়ে নেয়। ডিনার শেষে ভেজা ঘন চুলগুলো বামহাত চালিয়ে ঝেড়ে নিল। রুমে প্রবেশ করে খেয়াল করল অর্ণব ততক্ষণে ঘুমিয়ে কাদা। বিছানার একপাশে কোলবালিশ জড়িয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। অর্পণ হঠাৎ করে নিজের রুমে যাওয়ার প্রয়োজন মনে করল না। দ্রুত লাফ দিয়ে অর্ণবের পাশেই শুয়ে পড়ল। ছেলেটা ঠান্ডা হিম শরীর নিয়ে অর্ণবকে তার দুই হাত পা দ্বারা আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অর্ণবের ঘুম ভেঙে যায়। তড়িৎ গতিতে চোখ খুলে অর্পণের বাঁধন থেকে ছুটার জন্য ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এই অসভ্য ছেলেটা তাকে ছাড়বে না। ইচ্ছে করেই এমন করছে। বেচারা না পেরে হাত বাড়াল। অর্পণের গলা টিপে ধরে হিসিয়ে বলল, অসভ্য, দূরে গিয়ে মর কুত্তা, আমি তোর ভাই, বিয়ে করা বউ নই। অর্পণ চোখ বন্ধ করে মিটিমিটি হাসল। পা দ্বারা ভাইয়ের কোমরে ধপাস করে লাথি দিয়ে বলল, আমি জানি অর্ণবের বাচ্চা, ঘুমা চুপচাপ। দিনের শুরুতে ব্যস্ত শহরের মানুষও প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠে। সবাই নিজেদের কাজে চলে যায়, সময়ের সাথে পাল্লা ধরে বেঁচে থাকার লড়াই করে। প্রতিদিনের ন্যায় চৈতি ঝটপট সকালের নাস্তা করে ভার্সিটিতে চলে এসেছে। ক্লাসে যাওয়ার আগে সে বসে আছে সবুজ ঘাসে ভরা মাঠের এক পাশে। মেয়েটার হাতে একটি ম্যাথ বই, সেদিকেই গভীর মনোযোগ। আর কোলে চিপসের প্যাকেট। মাঝে মাঝে কোল থেকে ডান হাত বাড়িয়ে চিপস খেয়ে যাচ্ছে। গায়ের হালকা ডিজাইনের কুর্তি আর প্যান্ট পরা, গলায় ঝুলে আছে স্কার্ফ, চুলগুলো উঁচু করে বেঁধে রেখেছে। চৈতি কি মনে হতে হঠাৎ পড়ার মাঝে হাত উল্টো করে এক নজর ঘড়িতে সময় দেখে নিল। তৎক্ষণাৎ বিরক্তে তার চোখমুখ কুঁচকে যায়। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, অথচ একটারও আসার খবর নেই। মেয়েটা দ্রুত পার্স থেকে ফোন বের করে জিনিয়াকে কল দিল। সাথে সাথেই ওপাশ থেকে জিনিয়া ব্যস্ত কণ্ঠে জানায়, রাস্তায় জ্যাম ছিল, সে দ্রুত আসছে। চৈতি ব্যাগে ফোন রেখে আবারও গম্ভীর মুখে বই নিয়ে বসে রইল। কলমটা ঠোঁটের মাঝে রেখে ভ্রু কুঁচকে চৈতি কিছু ভাবছে। কারণ মেয়েটির মাথায় আপাতত পড়াশোনার টেনশন। তার ঠিক কিছুটা দূরে বাইকে বসে আড্ডা দিচ্ছে অর্পণের বন্ধুমহল। ছেলেটার চোখ দুটি বন্ধ, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজা, পায়ের উপর পা তুলে নাচাচ্ছে। তুষিব ঠিক তার পেছনে দাঁড়িয়ে মাথার চুল টেনে দিচ্ছে। সকলের মুখেই লেগে আছে বিস্তার হাসি। বিভিন্ন টপিকে আড্ডার তালে হেসে যাচ্ছে তারা। নেই কোনো টেনশন, শুধু জীবনটা উপভোগ করার আনন্দ। তাদের এই মিষ্টি আড্ডার মাঝে হঠাৎ ত্রিধা সামনে তাকিয়ে লজ্জা মুখে উচ্চস্বরে বলল, ওই দেখ, রিয়াদ স্যার যাচ্ছে। স্যারকে ফর্মাল ড্রেস আপে দেখে আমি নর্দমায় ভেসে যাচ্ছি দোস্ত। কিউট বাচ্চাটা আমার। মেয়েটার কথায় উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। শিহাব ত্রিধার মাথায় চাটি মেরে রসিকতার ছলে বলল, তোর দুষ্টু চোখ দুটি বন্ধ কর। ওইরকম নষ্ট চোখ নিয়ে ঘুরিস কিভাবে? স্যারকেও রেহাই দিলি না? ত্রিধা দাঁত কটমট করে তাকাল।
শিহাবের দিকে তেড়ে যেতেই পিঠা আটকাল তাকে। কিন্তু মেয়েটা কাঁধের ব্যাগ শক্ত করে ধরে লজ্জা রাঙা চোখে দূরে হেঁটে চলা রিয়াদ স্যারের দিকে তাকিয়ে বলল, আমি ক্লাসে যাচ্ছি, তোরা আয়। কাউকে কোনো উত্তর দেওয়ার আগেই ত্রিধা ছুটে চলে গেল রিয়াদের দিকে। ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সবাই যার যার মতো মাঠ থেকে নিজ নিজ ক্লাসের দিকে চলে যাচ্ছে। কিন্তু অর্পণ ভাবলেশহীনভাবে সেখানেই বসে আছে। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত পায়ে স্নিগ্ধা তাদের সামনে দিয়ে হেঁটে যায়। তৎক্ষণাৎ অর্পণ সূক্ষ্ম চোখে পরখ করলেও অস্থির সমুদ্রর হৃদয়ে আচমকা ঝড় উঠে যায়। সে উত্তেজিত হয়ে হাত উঁচিয়ে উচ্চস্বরে ডাকল, এই স্নিগ্ধু, শুনো না। স্নিগ্ধার হাঁটা থেমে যায়। মেয়েটা কপাল কুঁচকে পেছনে তাকাল। মুহূর্তেই অর্পণের চোখের সাথে চোখ পড়ে গেল। স্নিগ্ধার আখির সাথে কিঞ্চিত মিলন ঘটার সঙ্গে সঙ্গে মেয়েটা চোখ ঘুরিয়ে নেয়। কিন্তু অর্পণ তখনও স্থির। স্নিগ্ধা নড়েচড়ে নজর সরিয়ে সমুদ্রের দিকে তাকাল। দাঁতে দাঁত চেপে বলল, লাফাঙ্গার দল, একদম আমার পিছনে পড়বি না, ফলাফল ভালো হবে না কিন্তু। সমুদ্রের হাসি হাসি মুখ সেকেন্ডেই চট করে চুপসে যায়। শিহাব, পিথা এবং তুষিব উচ্চস্বরে হেসে ছেলেটার কাঁধে থাপ্পড় দিল। পিথা সমুদ্রের গলা জড়িয়ে বলল, কিরে বালো, মিশন ডিসমিস? মেয়েটা এত সহজে গলবে না, আস্ত লাল মরিচ। সমুদ্র রাগে দুঃখে পিথার হাত ঝামটা মেরে দূরে সরায়। অর্পণ বাইক থেকে লাফ দিয়ে নামল। সমুদ্রের মাথায় চাটি মেরে বলল, ধানীলঙ্কাকে পটাতে চাইলে অন্য ট্রিক্স ফলো করতে হবে। মেয়েটা ভারী অভদ্র, তুই বরং নতুন কাউকে ট্রাই কর। স্নিগ্ধার মেজাজ চটে যায়। সে মুখ মুচড়ে অর্পণকে উদ্দেশ্যে রাগী চোখে বলল, আপনি মনে হয় খুব ভদ্র? অভদ্র লাফাঙ্গা কোথাকার। আপনার বন্ধুদের সাবধান করবেন আমার থেকে 100 হাত দূরে থাকতে। আমি কিন্তু চুপ থাকার মেয়ে নই। বেশি তিরিং বিরিং করলে আন্টির কাছে বিচার দিব। অর্পণ বাইক থেকে সরে এগিয়ে আসল। স্নিগ্ধার রাগান্বিত চোখের দিকে তাকিয়ে হালকা ঝুঁকে বলল, কি বিচার দিবে সুন্দরী? বিশ্বাস কর, নতুন বলে তোমাকে আজ ছেড়ে দিচ্ছি, নয়তো এমন অভদ্রতা আমি সহ্য করতাম না। চর খেয়েছ কখনো? এত বড় সাহস আপনি আমাকে মারবেন? আমি কি বসে থাকব? প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। শিহাব, সমুদ্র উচ্চস্বরে খিলখিল করে হাসল। অর্পণ মুচকি হেসে বাইক থেকে ব্যাগ হাতে নেয়। কিন্তু পিথা স্নিগ্ধার দিকে আঙুল চুলে হিসিয়ে বলল, এই মেয়ে, কাকে কি বলছ? ডর ভয় নেই? যাও ক্লাসে যাও, অসভ্য মেয়ে। পিথার তিরিক্ষি মেজাজের কথা শুনে স্নিগ্ধা দাঁতে দাঁত চাপল। চোখ গরম করে মুখ বাঁকিয়ে চলে যায়। অর্পণ সঙ্গে ওরা ক্লাসের দিকে যাওয়ার সময় সমুদ্র একবার ঘাড় ঘুরিয়ে স্নিগ্ধার দিকে তাকাল। তৎক্ষণাৎ তার কপাল কুঁচকে যায়। স্নিগ্ধার পাশের মেয়েটার দিকে নজর পড়তেই ছেলেটার চোখ দুটি চকচক করল। সে উৎফুল্ল সুরে অর্পণের বাহু জড়িয়ে বলল, স্নিগ্ধা, মেয়েটা বাদ। ওই মেয়েটার সাথে প্রেম করিয়ে দে ভাই। ওইয়ে স্নিগ্ধার পাশে বসে হাসছে গু। পিথা কৌতূহল চোখে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, চতি, আর ইউ সিরিয়াস? হু মামা, নামটা সুন্দর, আমার চৈতি সোনাঘি। অর্পণ তীক্ষ্ণ চোখে চৈতির দিকে তাকায়। স্নিগ্ধার সাথে তাকে দেখে কপাল কুঁচকে ফেলল। ওরা একসাথে কেন? তবে কি একই ক্লাসের? পরক্ষণেই সমুদ্রের কথা শুনে হঠাৎ রাগ বাড়ল তরতর করে। কাঁধের ব্যাগ দিয়ে সমুদ্রের পিঠে আঘাত করে দাঁতে দাঁত চেপে বলল, অসম্ভব, ওই ফাজিল মেয়েটা নয়, অন্য কাউকে দেখে। কেন? মেয়েটা সুন্দর, ফাজিল হবে কেন? তোর কিসের প্রবলেম? সমুদ্র মুখ বাঁকিয়ে জবাব দেয়। অর্পণ ক্লাসে যেতে যেতে পেছন ঘুরে রাগান্বিত গলায় বলল, এলার্জি আছে আমার, ওই মেয়েটাকে যেন তোর আশেপাশে না দেখি গু। অর্পণ হনহনিয়ে ক্লাসে চলে গেল। সমুদ্র এক দৃষ্টিতে চৈতিকে দেখছে। ঠোঁটে অদ্ভুত হাসি টেনে হেলে দুলে ক্লাসে গেল। স্নিগ্ধার সাথে কথা বলার মধ্যে কখন যে চৈতির দৃষ্টি অর্পণের দিকে গেছে সে বুঝতেই পারেনি। ছেলেটার ভঙ্গি দেখে সে অজান্তেই হেসে উঠে। খামখেয়ালি বসত তার পাশে স্নিগ্ধার দৃষ্টিও ছেলেটির দিকে। এক অদ্ভুত মহিমায় দুটি মেয়ের চোখই একই ব্যক্তিকে দেখে যাচ্ছে। হঠাৎ তাদের ভাবনায় ছেদ পড়ল শ্রাবণের ডাকে। চৈতির পাশে ধপ করে বসে বলল, কখন এসেছিস?